কেমন আছো বন্ধুরা? আমি তোমাদের পলাশ স্যার আবারও তোমাদের সামনে বেশ কিছু অঙ্ক নিয়ে চলে এসেছি, যেগুলো আপকামিং ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি এবং পুলিশ এবং আদার্স যে অন্যান্য যে এক্সামগুলো আসছে তার জন্য প্রিপারেশন নিচ্ছ, তার জন্য এই অঙ্কগুলি খুবই হেল্পফুল হবে। এবং তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমার সাথে যদি প্র্যাকটিস করো, তাহলে দেখবে এই অঙ্কগুলো কিন্তু তোমাদের জাস্ট করতে কয়েক সেকেন্ড তোমাদের টাইম লাগবে। আমি যে মেথডে করাবো সেই মেথড যদি তোমরা ফলো করো, জাস্ট কয়েক সেকেন্ড তোমাদের লাগবে। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। দেখো এখানে কি বলেছে, √5 সমান যদি এত হয় এবং √3 সমান যদি এত হয়, তাহলে 1/√5 প্লাস √3। তাহলে আমাকে কি করতে হবে? এটাকে না করণী করতে হবে। করণীটা কি? না, যে সাইনটা নিচে আছে না, আমি লিখছি এখানে দেখো, √5 প্লাস √3 আছে না, তো এর বিপরীত সাইন দিয়ে একে গুণ করে দিতে হবে। তাহলে কি করতে হবে? √5 মাইনাস √3, আর নিচে যেটা গুণ করলে ওপরে সেটাও গুণ করে দিতে হবে সেইটা দিয়ে। তাহলে √5 মাইনাস √3 করে দিলাম। এবার দেখো তো, এটা আমার কি পড়লো? এটা যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে কি এ প্লাস বি আর এ মাইনাস বি কার সূত্র বলে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে, জানো তো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা তোমরা নিশ্চয়ই সবাই জানো। মাইনাস কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তবু আমি দেখিয়ে দিচ্ছি দেখো, কি না, এ প্লাস বি আর এখানে দেখো এ মাইনাস বি, এই ফর্মুলাটা পড়েছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? তাহলে আমি এটাকে আগে মুছে দিই। ওকে, তো এটাকে আমি মুছে দিলাম। ওকে, আচ্ছা। তাহলে দেখো আমরা এখানে কি মানে কি পাবো, এক মিনিট একটু দাঁড়াও। আচ্ছা দেখো, তাহলে আমি এখানে কি লিখতে পারি? না, আমি এখানে লিখতে পারি, দেখো, √5 এর মান কত বলা আছে? 2.236। ওকে, আচ্ছা, এখানে দেখো কি হবে, এখানে 6 আছে, এটা কি হবে? তাহলে এটা মাইনাস হবে। মাইনাস √3 মান কত আছে? 1.732। ওকে, আর নিচে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? 5 রুটের মধ্যে 5 আছে, তার যদি স্কোয়ার করো তাহলে কি হবে? 5 হবে। হ্যাঁ, আর এটা কি হবে? 3 হবে না? তাহলে আমাদের এখানে কি পাচ্ছি? দেখো, এটা থেকে এটা মাইনাস করে দাও, দিলে কত হবে? 2 আছে, কত দিলে 6? 4। 3 আছে, কত দিলে 3? 0। ঠিক আছে, 7 আছে, কত দিলে 12? 5। ঠিক আছে, 0.0 দেখো শূন্য হয়ে যাবে। আর এখানে 2, 2 দিয়ে জাস্ট এটাকে ভাগ করে দাও, দিলে কত হয় বলো তো? 0.2 দোকানে 4, 5 দোকানে 10, 2 দোকানে 4। তাহলে আমাদের হয়ে যাবে 0.252 অ্যান্সার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি কত সোজা এবং কিভাবে আমরা করলাম। চলো পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, বলেছে এই যে সংখ্যাগুলো দেয়া আছে এর চতুর্থ সমানুপাতিক বের করতে হবে। তো চতুর্থ সমানুপাতিক চলো বের করে নি, কিভাবে বের করবো? আচ্ছা দেখো, প্রথমে বলা হয়েছে 0.12, তাহলে ইজ টু 0.21। এবার সমানুপাতিকের সাইন দাও, দিয়ে লেখো 8:x। তাহলে আমরা সমানুপাতিকের গুণগুলো কিভাবে করি? না, সেকেন্ড আর থার্ডটা গুণ করে উপরে চলে যায়, আর ফার্স্ট আর থার্ডটা গুণ করে নিচে চলে আসে। তাহলে আমরা কি করবো এখানে দেখো, তাহলে 0.12 ইন্টু এক্স সমান সমান 0.21 ইন্টু 8। ওকে, তাহলে দেখো এখান থেকে পয়েন্ট পয়েন্ট তুলে দাও, কেন দু ঘর করে পয়েন্ট আছে, দুটো পয়েন্ট তুলে দাও। আচ্ছা দেখো, 12 আছে, ওইদিকে 8 আছে, 4 দিয়ে কাটো, তাহলে 4 দোকানে 8, 3 4 12, 3 দিয়ে 21 কেটে যাবে 7, তাহলে 7 হবে। তাহলে আমাদের এক্স এর মান কত হবে? না 14। তাহলে অপশান হবে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। চলো পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, একটি সংখ্যা 31-এর থেকে যত বড়, 75-এর থেকে তত ছোট হলে সংখ্যাটি কত? যদি এরকমই থাকে, যত বড় তত ছোটর কথা যখনই বলবে, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো চলো দেখি, তাহলে 31 প্লাস 75, তাহলে এই দুটোকে যোগ করে বাই 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে এই দুটো যোগ করলে কত হয় বলো তো? 6, 5 আর 1 6, আর 7 আর 3 10/2। তাহলে এটাকে যদি ভাগ করি হবে 53। আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে বুঝতে তো পারলে কত কম সময়ের মধ্যে আমরা এটা করে ফেললাম। তো চলো পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার যথাক্রমে 20% ও 50% হলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? তাহলে খুবই সোজা। তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ?
তাহলে তৃতীয় সংখ্যাটা তো আমরা কিছু জানি না, তাহলে আমি এখানে যদি থার্ড নাম্বারটাকে 100 ধরি, তাহলে ফার্স্ট নাম্বার কত, এর 20% মানে মানে 20, আর সেকেন্ড নাম্বারটা কত না ফার্স্ট নাম্বারের 50%। তাহলে বলেছে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, তাহলে কি হবে 20/50 ইন্টু 100 করে দাও, দিলে হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে 50 দিয়ে 100 কাটো 2, তাহলে অ্যান্সার হবে 40%। তাহলে অ্যান্সার অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে কত কম সময়ে কত সোজাভাবে আমরা অঙ্কগুলো করছি। তো চলো পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, এক ব্যবসায়ী একটি জামা ধার্য মূল্যের উপর 7% ছাড়ে বিক্রি করে। যদি সে 9% ছাড় দেয় তবে 15 টাকা কম লাভ হতো, তবে জামাটির ধার্য মূল্য কত। তাহলে একদম ভাই এইসব এই যে অঙ্কগুলো আছে না, জাস্ট তুড়ি মেরে উড়িয়ে দাও। কি করবে না, এখানে যে 7% আর 9% বলেছে না, এদের এদের এদেরকে কি করবে তুমি, এদের ডিফারেন্স করো। আচ্ছা বলো তো, 9 থেকে যদি 7 বাদ দিই কত হয়, ডিফারেন্স 2%। এই 2% সমান কত, 15। তাহলে এক যদি দিতে হবে, এক হবে 2/2 ইন্টু 100 করে দাও। ঠিক আছে, তাহলে 2 দিয়ে 50 100 কাটো 50, তাহলে 5×15 = 75, মানে 750। আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। ডিফারেন্স করে সেটা 2 দিয়ে ভাগ করে ইন্টু 100 করে দিলে আমাদের অ্যান্সার এসে গেল। চলো পরের অঙ্কে যাই। দেখো বলেছে এ বি কে 5,000 টাকা 2 বছরের জন্য এবং সি কে 3,000 টাকা 4 বছরের জন্য সমান সরল সুদ হারে ধার দেয় এবং দুজনের থেকে সুদ হিসাবে মোট 2,200 টাকা পায়, তবে বার্ষিক সুদের হার কত। তাহলে দেখো আমরা সরল সুদের নিয়মটা নিশ্চয়ই তোমরা জানো, যদি না জানো আমি আরেকবার দেখে দিচ্ছি ফর্মুলাটা। এই ফর্মুলাটা তোমাদের অবশ্যই জানা উচিত, নাহলে কিন্তু সরল সুদের অঙ্ক তোমরা করতে পারবে না। তো কি করবে দেখো, সরল সুদের অঙ্ক কি, আই ইকুয়ালস টু PTR/100। তো আমি প্রত্যেকটার মানে আমি বলে দিচ্ছি কোনটা কি। আই মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, সরি সুদ, সুদের হার নয় সুদ। আই হচ্ছে ইন্টারেস্ট, সুদ সুদ, ওকে, বাংলায় যেটা বলবো সুদ। আচ্ছা পি হচ্ছে প্রিন্সিপাল বা আসল, ওকে। আচ্ছা টি হচ্ছে কিনা টাইম বা সময়, আর আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা সুদের শতকরা হার, সুদের শতকরা হার। তো এইটুকু মনে রাখলে কিন্তু তোমাদের সিম্পল ইন্টারেস্টের যত অঙ্ক আছে সব হয়ে যাবে। তাহলে চলো আমরা অঙ্কটা করি এবার। তো আমি কি করলাম, এটাকে মুছে দিলাম। তাহলে দেখো বলেছে 5,000 টাকা 2 বছরের জন্য, আর ওটা 3,000 টাকা 4 বছরের জন্য, কিন্তু রেট অফ ইন্টারেস্টটা আমাদের বের করতে হবে, কারণ দুজনের রেট অফ ইন্টারেস্ট কিন্তু সমান। তাহলে আমরা কি করব, প্রিন্সিপাল কত বলেছে 5,000, লিখে দিলাম পির জায়গায় 5,000। আচ্ছা ইন্টু টাইম কত 2 বছরের, রেট অফ ইন্টারেস্ট আমরা জানি জানি না তো, তাহলে আর বসিয়ে রাখবো /100, ওকে, প্লাস দেখো এবার কি, দেখো এর একটা সুদ বেরোবে। তাহলে এবার কি বলো তো, প্রিন্সিপাল হচ্ছে 3,000, আচ্ছা টাইম হচ্ছে 4 বছরের, রেট অফ ইন্টারেস্ট আমাদের জানা নেই সেজন্য আর বসিয়ে দেবো /100। তো এইটাই সমান বলেছে 2,200 টাকা আসবে, মানে দুটো সুদ যোগ করলে আসবে 2,200 টাকা। তাহলে আমরা কি করবো এখান দিয়ে, আচ্ছা দেখো এখান থেকে দুটো শূন্য আছে, এখান থেকে দুটো শূন্য উড়িয়ে দাও, এখানে দুটো শূন্য আছে, এখান থেকে দুটো শূন্য উড়িয়ে দাও। তাহলে 50কে 2 দিয়ে গুণ করলে কত হবে 100, আর প্লাস আর 30কে যদি 4 দিয়ে গুণ করি 120, আর সমান সমান 2,200। আচ্ছা এই দুটো যোগ করলে কত হবে, 220 আর সমান সমান 2,200 টাকা। তাহলে দেখো 220 দিয়ে যদি এটা কাটো কত হবে 10, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত পেরোলো আমাদের 10%। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। চলো পরের অঙ্কে যাই। দেখা বলেছে কিছু মূলধনের বার্ষিক 5% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 15 টাকা হলে মূলধন কত হবে। তো দেখো ভাই, এই ধরনের অঙ্কগুলো ছেলেদের কিন্তু প্রচন্ড মাথা ব্যথার কারণ হয়ে যায়, কারণ এখানে না বলা আছে মূলধনের কথা, এবং সরল সুদ আর চক্র সুদ কত তাও বলা নেই, তাদের ডিফারেন্সটা বলা দেয়া আছে। তাহলে এই ডিফারেন্স বের করার একটা নিয়ম আছে, সেই ডিফারেন্স বের করার নিয়মটা কি, যখন 2 বছর বলবে মানে 2 বছরের গ্যাপ বলবে, তখন কি তখন তোমরা কি ফর্মুলাটা ইউজ করবে, দেখো একটা ফর্মুলা ইউজ করবে, সেটা হচ্ছে ডিফারেন্স, ওকে, ইকুয়ালস টু পি, ওকে, তাহলে পি ইন্টু R/100 এর স্কোয়ার।
তাহলে এই ফর্মুলাটা যদি তোমরা ইউজ করো তাহলে দেখবে 2 বছরে যদি গ্যাপ দিয়ে মানে ডিফারেন্স বের করতে বলে, ডিফারেন্স দেওয়া থাকবে 2 বছর বলা থাকবে, মূলধন বের করতে বলে, তাহলে কিন্তু তোমরা ইজিলি এখান থেকে মূলধনটা বের করতে পারবে। আচ্ছা যদি এটা 3 বছরের বলে মানে 3 ইয়ার্স বলে দেয় যে 3 ইয়ার্সের ডিফারেন্স এত, তাহলে তোমরা কিভাবে বের করবে? এর ফর্মুলাটা মনে রাখবে, ডিফারেন্স সমান সমান পি ইন্টু, তাহলে পি ইন্টু কি হবে, আর বাই 100 স্কোয়ার, আর এর সাথে কি হবে না 300 প্লাস আর ব্র্যাকেট ক্লোজ করো বাই 100। তো এইটা যদি 3 বছরের গ্যাপ বলে, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য যদি বলে, তাহলে কিন্তু এই এই ফর্মুলাটা ইউজ করো। আর 2 বছরের বললে আমরা কি করব না, ওপরের ফর্মুলাটা ইউজ করলে আমরা জাস্ট কয়েক সেকেন্ডে অঙ্কটা নামিয়ে দিতে পারবো। তো চলো অঙ্কটা তোমাদের আশা করি সূত্রটা কি পড়বে সেটাই আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার চলো আমরা অঙ্কটা করি। হুম, তো চলো তাহলে দেখো ডিফারেন্স আমাদের কত বলেছে 15, ঠিক আছে। প্রিন্সিপাল তো আমরা জানি না, প্রিন্সিপাল মানে আসল, আমাদের এটাই বের করতে হবে। আচ্ছা রেট অফ ইন্টারেস্ট কত বলেছে 5, আর আমাদের কি হচ্ছে R/100 মানে কি হচ্ছে, আরটা কি রেট অফ ইন্টারেস্ট, 100টা কি বাই 100 থাকবে, এর স্কোয়ার লাগিয়ে দাও। আচ্ছা এই 5 দিয়ে এটা কাটো, কত হবে 20 না, তাহলে আমি এখানে কি পাবো 15 ইকুয়ালস টু পি ইন্টু 1/400। তাহলে বলো তো এবার যদি পি বের করি, পি কত হবে 400 দিয়ে দিই 15, 4 15 60 মানে 6000। তাহলে আমাদের আসল কত ছিল বা মূলধন কত ছিল 6000 টাকা। বুঝতে পারলে কত কুইক সময়ের মধ্যে আমরা এটা করে ফেললাম। তো চলো পরের অঙ্কে যাই। দেখো বলেছে 10 জন পুরুষ একটি দলের একটি কাজ সম্পন্ন করে 12 দিনে, সেখানে একই কাজ 10 জন মহিলার দল সম্পন্ন করে 6 দিনে। তবে এই দুটি দল একসঙ্গে কাজটি করলে কতদিনে কাজটি সম্পন্ন হবে? তাহলে খুবই ভালো কথা। এই যখনই এরম বলা থাকবে না, ওই যে এদিকে 10 জন 10 জন আছে এদিকে তাকাবেই না। এখানে কি বলা আছে 12 দিনে করে, আর এটা হচ্ছে 6 দিনে করে। তো এই দুটো তোমরা প্রথমে লসাগু বের করবে। আচ্ছা বলো তো 6 আর 2 এর 6 আর 12 লসাগু কত হয়? 6 আর 12 লসাগু হয় 12, মানে আমি কাজের এফিসিয়েন্সি ধরে নেবো টোটাল 12 পার্ট কাজ। এবার দেখো দুজনা বলেছে, তাহলে একজন হচ্ছে পুরুষ তাহলে ম্যান, আর একটা হচ্ছে ওম্যান, ঠিক আছে। ম্যানের কতদিন লাগছিল 12 দিন, মানে প্রত্যেক দিন সে 1 পার্ট করে করছিল বলেই কিন্তু এই 12 পার্ট করতে তার 12 দিন লেগে যাচ্ছিল। ওকে, সেম মহিলাটার কত দিন লাগছিল 6 দিন, মানে প্রত্যেক দিন সে কত করে করছে 2 পার্ট। দেখো 2 পার্ট করে করছেই বলে কিন্তু এই 12 পার্ট করতে তার 6 দিন লেগে যাচ্ছে। বলছে দুজনা যদি একসাথে করে, তাহলে দুজনে একসাথে করলে কত করবে 3 পার্ট করে করবে, 3 পার্ট করে করলে 12 করতে তাদের কতদিন লাগবে? তাহলে তাদের লাগবে 4 দিন। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। তো চলো পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে 180 মিটার দীর্ঘ একটি ট্রেন 20 মিটার পার সেকেন্ড গতিতে একই দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে ধাবিত একজন ব্যক্তিকে অতিক্রম করে কত সময়? তাহলে দেখো যখনই আমরা কি জানি, যখন স্পিড কি হয় না একই দিকে যায়, মানে ট্রেন দুটো যখন একই দিকে যাবে তার স্পিড কি হবে অলওয়েজ মাইনাস হবে। আর যদি বিপরীত দিক থেকে দুটো ট্রেন আসে তাহলে তার স্পিড কি হবে অলওয়েজ প্লাস হবে। ওকে, তো আমরা এখানে দেখো একই দিকে যাচ্ছে মানে আমরা কি করব স্পিড প্রথমে মাইনাস করে দেবো। তাহলে 20 থেকে 10 মাইনাস করে দাও, তাহলে কত হবে ডিফারেন্স 10-এর হবে। এবার এই 180 মিটার যেতে কত সময় লেগেছে জানতে গেলে আমরা কি জানি, ডিস্টেন্স, আমরা সময় টাইম বের করার নিয়ম কি জানি না, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে আমাদের ডিস্টেন্স কত বলা আছে, আমাদের ডিস্টেন্স বলা আছে 180, আর স্পিড পেয়েছি আমরা 10, রিলেটিভ স্পিড পেয়েছি 10, তাহলে 10 দিয়ে এটা কাটো, তাহলে আমাদের কত সময় লাগবে 18 সেকেন্ড সময় লাগবে। আশা করি বোঝাতে পেরেছি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? তো চলো পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, স্থির জলে নৌকার বেগ 36 কিমি/ঘন্টা, নৌকাটি 56 কিমি স্রোতের প্রতিকূলে যায় 1 ঘন্টা 45 মিনিটে, তবে একই দূরত্ব স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে? তাহলে দেখো আমরা এখানে তোমাদের একটা মেথড শেখাবো, সেটা ভালো করে দেখো। এই যে স্পিডের অঙ্ক মানে বোর্ড আর স্ট্রিমের অঙ্ক কত কম সময়ের মধ্যে করে আসতে হবে সেটাই আমি তোমাদের দেখাবো। আচ্ছা দেখো আমরা মাঝখানে লিখবো স্থির জল, স্থির জল। ওকে, এটা এখানে হচ্ছে স্রোত, আর এটা হচ্ছে অনুকূল। আচ্ছা, এখানে হবে স্রোত, স্রোত দুদিকে সমান হবে, আর এটা হচ্ছে প্রতিকূল।
ওকে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, এই স্থির জল বের করব কিভাবে, না প্রতিকূল প্লাস অনুকূল যোগ দিয়ে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, না আমরা পাবো এই স্থির জলের গতিবেগ পেয়ে যাব। ওকে। আর একটু জানবে, স্থির জল থেকে যখন অনুকূলের যাব, অনুকূলের দিকে যাব, তখন স্থির জল প্লাস স্রোত যোগ করলে আমরা পেয়ে যাব অনুকূল, আর স্থির জল থেকে স্রোত মাইনাস করলে আমরা পেয়ে যাব প্রতিকূল। জাস্ট এইটুকুই মনে রাখলে তোমাদের সমস্ত বোর্ড অ্যান্ড স্ট্রিমের অঙ্ক কয়েক সেকেন্ডে তোমরা নামিয়ে আসতে পারবে। তো চলো আমরা অঙ্কটা এবার শুরু করব। তো দেখো এখানে বলেছে স্রোতের বেগ বলে দিয়েছে কত, তাহলে আমি এখানে লিখছি স্রোত, এই সরি, এটা বলেছে স্থির জল, তাহলে এখানে স্থির জল। আচ্ছা, এখানে কত বলেছে, 36 কিমি/আওয়ার, ঠিক আছে। এখানে কি হবে স্রোত, এখানে হবে অনুকূল। ওকে, অনু লিখে দিচ্ছি, এখানেও স্রোত, আর এখানে হচ্ছে প্রতিকূল। ওকে, ঠিক আছে। এবার দেখো আমার কি বলেছে, না 56 কিমি স্রোতের প্রতিকূলে যায় 1 ঘন্টা 45 মিনিটে, তাই না? তাহলে স্রোতের প্রতিকূলে যেতে 56 কিমি যেতে তাদের 1 ঘন্টা 45 মিনিট টাইম লেগেছে। তার মানে 1 ঘন্টা 45 মানে 45 মিনিট মানে কত ঘন্টা বলো তো? তাহলে 1 পূর্ণ 45-এর 60, 15 দিয়ে কাটো, 3 15 45, 4 15 60, মানে 4 1 কে 4 আর 3 7 4 ঘন্টা, ঠিক আছে। তাহলে এই ঘন্টায় যায় 56 কিমি। তাহলে আমরা এখান থেকে কি পার করব, স্পিড বের করব। স্পিড বের করার নিয়ম কি, না ডিস্টেন্স বাই টাইম, তাই না? তাহলে আমাদের ডিস্টেন্স কত বলেছে, 56। একে আমরা কি করব, এই যে 7-এর 4 দিয়ে ভাগ করে দেবো। 7-এর 4 দিয়ে ভাগ করলে কি হবে, না এখানে হবে 56 × 4/7। তাহলে 7 দিয়ে 56 কত, 7 8 56, 4 8 32। তাহলে আমরা প্রতিকূলে স্পিড পেলাম কত, 32, ঠিক আছে। এবার আমাদের কি বলেছে, তবে ওই একই দূরত্ব স্রোতের অনুকূলে যেতে কত সময় নেবে, ঠিক আছে না? তাহলে আমরা, আচ্ছা বলো তো, স্থির জল থেকে যদি প্রতিকূলে যেতে যায় স্রোত কি হয়, মাইনাস হয়ে যায়। তাহলে এখানে যদি 4 মাইনাস করো তবে না 32 আসবে, 36 থেকে 4 মাইনাস করলে 32 আসবে। আবার এই 36 সাথে অনুকূলে আমরা গেলে কি করবো বলেছি, প্লাস। তাহলে 36 সাথে স্রোত একই হবে 4, তাহলে অনুকূলের স্পিড কত পাবো, 40 কিমি/ঘন্টা। এবার বলো তো আমাদের ওই 40 কিমি বেগে যাচ্ছে অনুকূলে, 56 কিমি যেতে কত সময় লাগবে? তাহলে আমরা কি করব, না আমরা টাইম বের করব। টাইম বের করার নিয়ম কি, না ডিস্টেন্স বাই স্পিড। তাহলে আচ্ছা বলো তো, এটা যদি আমরা 8 দিয়ে কাটি, 7 8 56 আর 5 8 40, তাহলে আমাদের 5কে যদি 7 দিয়ে ভাগ করি কি হবে, না 5 1 কে 5, আর এদিকে হচ্ছে তোমার 2-এর 5। এত ঘন্টা, এত ঘন্টাকে মিনিটে করার জন্য 60 দিয়ে গুণ করে দাও, তাহলে 5 12 60। তাহলে আমাদের টাইম লাগবে 1 ঘন্টা 24 মিনিট। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। তো পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, 20 লিটার এবং 36 লিটারের দুটি মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত যথাক্রমে 3:7 এবং 7:5। দুটি দুটি মিশ্রণ একসঙ্গে মেশালে নতুন মিশ্রণের স্পিরিট ও জলের অনুপাত কত হবে? তাহলে একদম খুবই সোজা, এই অঙ্কটা আমরা কিভাবে করব এবার তোমাদের দেখো। তাহলে দেখো এই যে 3, এই যে স্পিডটা বলা আছে 3 আর 7, তাই না? আর এদিকে বলা আছে 7:5, এটা বলা আছে। তাহলে 7 আর 3 আর 7 যোগ করলে কত হবে, 10। তাহলে এই 10 তো 20 লিটারের এই দুটো ভাগ ছিল। তাহলে এখানে আমাদের প্রথমে স্পিরিট আছে, আমি স্পিরিট লিখি, আর এটা লিখি জল, ঠিক আছে। তো দেখো আমরা কি করব এখান দিয়ে, দেখো এটা আমরা কি জানি, না 20-র মধ্যে এই যে 7 আর 3, 3:7 বলা আছে না, তাহলে এই দুটো যোগ করলে কত হবে, 10। তো এইটাই তো টোটাল কোয়ান্টিটি, আর এইটাই সমান বলা আছে তো 20। তাহলে বলো তো 10-এর কত গুণ বলা আছে, 2 গুণ। বোথ সাইডে 2 গুণ করে দাও, এটা হবে 6, এটা হবে 14। মানে প্রথমে স্পিরিট ছিল 6 প্রথম এতে, আর জল ছিল 14, তাই না? 7 দোকানে 14। আচ্ছা এবার দেখো পরেরটাও কি বলা আছে, না পরেরটা বলা আছে 7:5, ঠিক আছে। তাহলে এই দুটো যোগ করলে হবে 12, তাহলে এইটাই সমান বলা আছে 36। তাহলে 12-র কত গুণ, 3 গুণ। তাহলে এখানে 3 গুণ করে বসিয়ে দাও, 15।
আর এটা হচ্ছে 3×7 = 21। তাহলে এবার প্রত্যেকে সোজা বসিয়ে দাও, এখানে 21 হবে আর এখানে হবে 15, তাই না? তাহলে দেখো এটা যদি আমরা যোগ করে দিই কত হবে, এটা হবে 27, এটা হবে 29। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। তো চলো পরের অঙ্কে যাই। দেখো বলেছে 85 মিটার লম্বা একটি রডকে দুই অংশে ভাগ করা হয়, যদি একটি অংশ অন্য অংশের তুলনায় 2-এর 3 গুণ হয়, মানে 2 ভাগের 3 গুণ হয়, তবে ওই বড় অংশের দৈর্ঘ্য কত? ঠিক আছে, তাহলে দেখো আমার কি বলেছে, না এই যে 2-এর 3 অংশ বলেছে না, 3 গুণ হয়, তাহলে আমাদের বড় অংশের মানটা বের করতে বলেছে। ওকে, আচ্ছা বলো তো এই দুটোর যোগফল কত? এই দুটোর যোগফল হচ্ছে 5। তাহলে এই 5 সমান কত? 85। তাহলে 1 সমান কত হয় বলো তো? তাহলে 5 দিয়ে ভাগ করে দাও, 17 হবে না? ওকে, এবার দেখো বলেছে বড় অংশের, তাহলে আমাদের জানি সবসময় নিচের যেটা থাকে সেটা বড় আর উপরেরটা ছোট। দেখো রেশিওটা ছোট না, উপরে আর এটা বড়, তাহলে বড়টার সাথে 17 গুণ করে দাও, দিলে হবে 3×17 = 51। তাহলে বড় অংশের দৈর্ঘ্য কত? 51 মিটার। অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। চলো পরের অঙ্কে যাই। বলছি বলছে একটি সংখ্যা তার 2/5 থেকে 75 বেশি হলে সংখ্যাটি কত? তাহলে 2/5 থেকে 75 বেশি, তাহলে দেখো 2/5 মানে 2/5। তাহলে এদের ডিফারেন্স কত বলো তো? 3। এই 3 সমান কত? 75। তাহলে 1 সমান কত বেরোবে? 1 সমান কত বলো তো? 1 সমান মানে হচ্ছে তোমার 25। এবার বলেছে সংখ্যাটি কত? দেখো 2/5 মানে নিচে যেটা আছে সেটা রেসপেক্টেবল আছে, 5 ভাগের মধ্যে 2 ভাগ, তাই তো? তাহলে টোটালটা কত? এই 5 ভাগ। তাহলে এর সাথে আমরা কি করবো? 25 গুণ করে দেবো, দিলে 5×5 = 125। তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি হলো অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার, 125। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। চলো পরের অঙ্কে যাই। দেখা বলেছে এর বয়স বি এর থেকে 2 বছরের বেশি, যার বয়স সি এর দ্বিগুণ। এ বি এবং সির মোট বয়স যদি 27 বছর হয়, তবে বি এর বয়স কত? তাহলে খুবই কথা, তার ভালো কথা। আমি দেখো এখানে লিখছি এ ইজ টু বি ইজ টু সি। আচ্ছা দেখো এ বলেছে এর বয়স বি এর থেকে 2 বছর বেশি, যার বয়স সি এর দ্বিগুণ। তাহলে আমি যদি সি কে এক্স ধরি, তাহলে আমি কি করবো? বি জানি কত? বি হচ্ছে 2x। আর এ কত? এর থেকে আরো 2 বছর বেশি, তার মানে কি 2x+2। ওকে, তাহলে এবার দেখো এই দুটোকে যদি এই কটাকে যদি যোগ করো, তাহলে আমরা কি পাবো? 2x 4x, আর এটা হচ্ছে 5x+2 সমান সমান কত বলা আছে? 27। তাহলে 5x সমান কি বলতে পারি? 25। আর x সমান সমান কত? 5। তাহলে আমাদের কি বলেছে? আমাদের জানতে চেয়েছে বি এর বয়স কত। তাহলে এর সাথে গুণ করে দাও, তাহলে 2x এর সাথে x এর মান তো 5 পেয়েছি, তাহলে 2 এর সাথে 5 গুণ করলে কত হবে? 10। তাহলে বি এর বয়স হবে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার, 10 বছর। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। চলো পরের অঙ্কে যাই। বলেছে একজন খুচরো বিক্রেতা এক পাইকারির কাছ থেকে 27 টাকায় 30টি দ্রব্য ক্রয় করে, সেগুলি ধার্য মূল্যে বিক্রি করে 11.9% লাভ হয়, তবে প্রতিটি দ্রব্যের ধার্য মূল্য কত? আচ্ছা বলো তো 11.9% মানে কত? না 100/9, তাই না? তাহলে এইটা আমরা কি জানি না, ক্রয় মূল্যের উপরই লাভ হয়, তাই না? লাভটা যা হয় ক্রয় মূল্যের উপরে লাভ হয়। তাহলে দেখো আমাদের তাহলে সেলিং প্রাইস কত ছিল বের করব, তাই না? তাহলে আগে লাভটা কত হয় বের করি, আচ্ছা প্রফিটটা বের করি। ওকে, তো দেখো 27 টাকার 109 করলে কত হবে বলো তো? হুম, তাহলে ইনটু, আচ্ছা এটা পার্সেন্ট যেহেতু, তাহলে 1/100 হয়ে যাবে। কেন? 100/9 পার্সেন্টেজ ছিল, তাহলে পার্সেন্টেজ তাহলে কি হয়? নিচে 100 আসে, তাহলে 100 100 কেটে দাও, 9 দিয়ে 27 কাটো, 3, মানে 3 টাকা তার প্রফিট হয়েছে। আর সে তো কিনেছিল 27 টাকায়, তাহলে তার বিক্রি করে সেলিং প্রাইস কত হলো? না 30। এই যেটা বের হলো এটা হচ্ছে সেলিং প্রাইস বা এসপি। ওকে, তাহলে বলো তো প্রতিটা দ্রব্য ক টাকায় ধার্য মূল্য কত ছিল? তার 30টা দ্রব্য 30 টাকায় বিক্রি করেছে, মানে 30টা দ্রব্য কত 30 টাকায় বিক্রি করেছে না? তাহলে কত টাকা করে ধার্য মূল্য ছিল? 1 টাকা করে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার, 1 টাকা। ওকে, চলো পরের অঙ্কে যাই। দুটি ব্যক্তি দুটি স্থান থেকে একে অপরের দিকে একই সময় যাত্রা শুরু করে,
যাত্রা শুরুর যথাক্রমে 9 ঘন্টা ও 16 ঘন্টা পরে তারা সম দূরত্ব অতিক্রম করে একে অপরের সঙ্গে মিলিত হয়। যদি দ্বিতীয় জনের গতিবেগ ঘন্টায় 27 কিমি হলে প্রথম জনের গতিবেগ কত? তাহলে দেখো আমরা ডিস্টেন্স বের করার নিয়ম আমরা কি জানি না, ডিস্টেন্স বের করার নিয়ম হচ্ছে স্পিড ইনটু টাইম, তাই না? তাহলে আমার দেখো দ্বিতীয় জন কত ঘন্টায় কত কিমি প্রতি ঘন্টা, কি বলেছে, দ্বিতীয় জনের গতিবেগ ঘন্টায় 27 কিমি, আর সে কত ঘন্টা গেছে, 16 ঘন্টা। তাহলে দেখো স্পিড বলা দিয়েছে 27, আচ্ছা কত ঘন্টা গেছে, 16 ঘন্টা। দ্বিতীয় জনের কি জানতে চেয়েছে, গতিবেগ জানতে, এই প্রথম জনের গতিবেগ জানতে চেয়েছে, তাহলে বাই 9 করে দাও, দিলেই হয়ে যাবে। তাহলে 9 দিয়ে 27 কাটো 3, তাহলে 3 × 16 কত, 48, 48 কিমি/ঘন্টা তার হচ্ছে স্পিড। অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। দেখলে তো কত সহজে হয়ে গেল। তো চলো পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, এ বি ও সি একটি যৌথ ব্যবসায় এত টাকা বিনিয়োগ করে বছরের লভ্যাংশের মধ্যে এ এত টাকা, বি এত টাকা এবং সি এত টাকা পায়, তবে সি কত টাকা বিনিয়োগ করেছিল? ওকে, তাহলে দেখো আমি এখানে কি লিখতে পারি না, এ ইজ টু বি ইজ টু সি। আচ্ছা দেখো এ কত টাকা মানে লভ্যাংশ পেয়েছিল, না এ পেয়েছিল 1250, আচ্ছা বি পেয়েছিল 2500, আর সি পেয়েছিল কত, 3750। আচ্ছা প্রত্যেকের থেকে একটা করে শূন্য কমিয়ে দাও, ঠিক আছে? এবার 125 দিয়ে সব কটা কেটে যাবে। দেখো এক, এটা দিয়ে কত কাটলে কত হয় বলো তো, 2, আর এটা দিয়ে কাটলে কত হয় বলো তো, 3। তাহলে এদের রেশিও হলো 1:2:3। তাহলে এই যে টাকাটা পেলো এটা তাহলে কত হলো বলো তো, 5 আর 1-6, তাই না? সি কত টাকা পাবে সেটাই জানতে চেয়েছে। তাহলে আমরা কি করব, এই 6 সমান কত বলতে পারি, এই টাকাটা 14,400। তাহলে এইটা 6 দিয়ে যদি এটাকে কাটো তাহলে কত হবে বলো তো, তাহলে 6×2=12, 4×6=24, 2400 টাকা। এবার বলেছে সি কত টাকা পাবে, সি তো 3 হয়েছে না, 3-এর সাথে 2400 গুণ করে মানে গুণ করে দাও, দিলেই হয়ে যাবে। তাহলে 24-এর সাথে গুণ করলে 72, আর ওদিকে দুটো শূন্য, অ্যান্সার হয়ে যাবে 7200। অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। চলো পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে, বি ও সি একত্রে কাজ 40 দিনে করতে পারে। যদি সি একা ওই কাজটা 60 দিনে শেষ করতে পারে, তবে এ একা কাজটি কতদিনে করবে? খুবই ভালো কথা, যে ডিজিট দিনগুলো দেয়া আছে তাদের আমরা কি করব, প্রথমে লসাগু বের করবো, যে দিনগুলো আমাদের বলা আছে। আচ্ছা বলো 30, 40 আর 60-এর লসাগু কত হয়? না 30, 40 আর 60-এর লসাগু হয় 120। ওকে, কারণ তিনটে সংখ্যা যেখানে গিয়ে মিলবে লসাগু সেটা তাদের হয়। তাহলে দেখো আমি এবার তিনটে দাগ টানবো, কারণ দেখো প্রথমে বলা আছে এ প্লাস বি, এ বি একসাথে করে, তারপর দেখো বি প্লাস সি বলেছে, আর লাস্টে সি একা করে। আচ্ছা এ 30 দিনে করে 120 পার্ট কাজ, তাহলে প্রত্যেক দিন সে কত পার্ট করে করে, প্রত্যেক দিন সে 4 পার্ট করে করেই বলে কিন্তু 120 পার্ট করতে তার 30 দিন সময় লেগে যাচ্ছে। বিশির লাগে 40 দিন, মানে প্রত্যেক দিন 3 পার্ট করে করছে, সেই জন্য 120 পার্ট করতে তাদের 40 দিন সময় লেগে যাচ্ছে। ওকে, আর সি করে 60 দিন, প্রত্যেক দিন 2 পার্ট করে করে, সেই জন্য কিন্তু আমার 120 পার্ট করতে সির 60 দিন লেগে যাচ্ছে। এবার জানতে চাইছে এ কত দিনে করবে, তাহলে এ বের করব কিভাবে? আচ্ছা দেখো আমি যদি এই বিসি থেকে সি বাদ দিই, মানে বিসি থেকে যদি সি বাদ দিই, তাহলে আমি এখানে কি পাবো বলো তো, দাঁড়াও 1 মিনিট। তাহলে আমরা কি বলেছে, না এখানে বিসি থেকে আমরা কি করলাম, দাঁড়াও, আরে বাবা, তাহলে বিসি থেকে সি বাদ দিলে যেটা পাবো, তাহলে এখানে আমরা বি পেয়ে যাবো। বি কত করে করে, 1 করে করে। আচ্ছা দেখো এবার এ বি থেকে আমি যদি বি বাদ দিই তাহলে আমি কি পাবো, এ পাবো না। তাহলে এ বি কত বলেছে, 4, সেখান থেকে যদি আমি বি বাদ দিই, সি কত 3 করে করে, 3 করে করে 120 করতে কত সময় লাগবে, না 40 দিন সময় লাগবে। এ যদি একা করে তাহলে 40 দিন সময় লাগবে। অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট দেখো পরের অঙ্কতে কি বলেছে, কিছু পরিমাণ টাকা সরল সুদ হারে 3 বছরে এত টাকা, 4 বছরে এত টাকা পরিণত হয়, তবে মূলধন কত? খুবই ভালো, যখনই এরম বলা থাকবে তো প্রথমে কি লিখবো, দেখো 3 বছর বলছে, 3 ইয়ার্সে কত টাকা হয়েছে, না 815 টাকা। আচ্ছা 4 বছরে কত হয়েছে,
4 বছরে হয়েছে আমাদের 885 টাকা, এই সরি 85 বলছি, 54 টাকা। এবার দেখো এই যে ইয়ারের কত গ্যাপ, 1 বছরের গ্যাপ না, 1 ইয়ার। তাহলে এইটার গ্যাপ কত বের করো। তাহলে 854 থেকে যদি 15 বাদ দাও কত হবে, 9। আর এদিকে হচ্ছে তোমার 814 থেকে 15, 9। আর এদিকে হচ্ছে তোমার 2, 2 দিয়ে আমরা কি করব, মানে এখান থেকে যদি বাদ দিই তাহলে 3, 39, তাই না, 39। আচ্ছা, এবার বলো, ঠিক করলাম তো? 54 থেকে 15 বাদ দাও তাহলে 9, আর ওদিকে 2, 3, ঠিক আছে, 39। এবার কি বলেছে, মূলধন কত। তাহলে খুবই ভালো কথা। এবার দেখো, এটা তো 1 বছরের ইন্টারেস্ট পেয়েছি, এটা যেটা পেরেছি 1 বছরের ইন্টারেস্ট। আচ্ছা, 3 বছরের ইন্টারেস্ট বের করবো কিভাবে, তাহলে এর সাথে 3 গুণ করে দাও, 39 × 3, তাহলে কত হবে, 3 9 27 7, হাতে 2, 3 3 9 আর 2 11, 117 টাকা। তাহলে আমি কি করব, এইখান দিয়ে 815 থেকে 117 মাইনাস করে দাও, দিলেই মূলধন পেয়ে যাবে। মূল দেখো, এটা বাদ দিলে হবে 15 আছে, মানে সাত, কত দিলে 15, 8, 2, মানে এখানে হচ্ছে তোমার হচ্ছে 9, আর এটা হচ্ছে 6, 698 টাকা হচ্ছে তাদের মূলধন ছিল। অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। চলো পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, একটা সিম্পলিফিকেশনের অঙ্ক দিয়েছে। তো এই অঙ্কগুলো আমরা কিন্তু বদমাস রুল না জানলে সিম্পলিফিকেশনের অঙ্ক হবে না। তো বদমাস রুল তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে। তো বদমাসের রুলের কি ফর্মুলা, দেখো বদমাস হচ্ছে, লিখছি আমি BODMAS, এই ফর্মুলা তোমাকে জানতে হবে। কোনটাকে কি বলে, আচ্ছা, বি ফর ব্র্যাকেট, মানে যত ব্র্যাকেট আছে না সব কটার কাজ কিন্তু প্রথমে। তারপর হচ্ছে ও, ও মানে অফ, এর কাজ বা এর কাজ। তারপর হচ্ছে ডি ফর ডিভিশন বা ভাগের কাজ। এম ফর হচ্ছে মাল্টিপল, গুণের কাজ। তারপর এ ফর অ্যাডিশন, অ্যাডিশন মানে যোগের কাজ। আর এস ফর হচ্ছে সাবট্রাক্ট, মাইনাসের কাজ বা বিয়োগের কাজ। তাহলে এই জিনিসটা যদি তুমি মনে রাখো, সিম্পলিফিকেশন কিন্তু সঠিক অ্যান্সার বেরোবে, নাহলে কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে। তাহলে বদমাস কিন্তু তোমাদের রুলটা অবশ্যই অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। তো চলো আমরা শুরু করি। তাহলে দেখো, আমরা প্রথমে ব্র্যাকেটের কাজ করব। তাহলে দেখো এখান থেকে ডিরেক্ট করছি, 3 দুগুণে 6 আর 1 7, তাই না। তাহলে কি হবে, 7 এর 3 মাইনাস, আচ্ছা 318 1 19 এর 6 ব্র্যাকেটের মধ্যে আছে। আচ্ছা, আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে আচ্ছা, এখানেও সেকেন্ড ব্র্যাকেট আছে, তাহলে করে দাও। তাহলে 4 4 16 আর 3 19 এর 4 মাইনাস, ওকে, প্লাস 1/2, যেরকম আছে বসিয়ে দিলাম। আচ্ছা বলো তো, এদের লসাগু কত হবে, 6। 6 মানে কত, এখানে 19 আর এটা 7 দুগুণে 14, তাহলে 19 থেকে 14 বাদ দিলে কত হবে আমাকে, তাহলে 1/2 লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 19/4 লিখলাম, মাইনাস এনে 6 লসাগু, তাহলে এদিকে 14, তাহলে 5-এর 6 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বলো তো এবার কি হবে, 1/2 যেরকম আছে রেখে দাও। তাহলে এই দুটো লসাগু কত হবে, এই দুটো লসাগু হবে কত না 12। ঠিক আছে, তাহলে 29, 12, 3 4 12, 3 দিয়ে গুণ করো, 3 19 কত, 3 7, 3 9 27, আর ওদিকে হচ্ছে 2 5 57, আর এদিকে হচ্ছে, এদিকে হচ্ছে তোমার 2, মানে 10। ওকে, তাহলে আমি এখানে কি পাচ্ছি, আমি এখানে পাচ্ছি, জাস্ট আমি এখানে লিখছি, আমি এখানে পাচ্ছি 1/2 প্লাস, এখানে হচ্ছে 47/12। ওকে, তাহলে এই দুটোরও যদি এলসিএম করো কত হবে, 12। তাহলে এখানে 12 প্লাস 47, এই 12 প্লাস না সরি, মানে 6 প্লাস হবে, মানে 6 দুগুণে 12, তাহলে এখানে হবে 6, একটু হয়ে গেছে, তাহলে এখানে হবে 6। তাহলে আমরা এখানে কি পেলাম, তাহলে আমরা এখানে পেলাম 6, তাহলে কত হচ্ছে 50 53, তাহলে 53/12, মানে এটাকে যদি ভাগ করে দাও, 4 12 48, তাই না। আর ওদিকে কত পড়ে থাকে, 48, মানে 5, তাহলে 4 পূর্ণ 5-এর 12 হচ্ছে আমাদের অ্যান্সার। অপশান সি ইজ দা
কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো সো ফ্রেন্ডস, আমি পলাশ স্যার ছিলাম তোমাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। যদিও ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা শেয়ার এবং কমেন্টস অবশ্যই তোমরা করো, কারণ তোমাদের কমেন্টস আর লাইক আমাকে প্রচুর প্রচুরভাবে উদ্বুদ্ধ করবে এইভাবে ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আনতে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই তোমরা যেন ভুল করো না। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।